চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চিরায়ত সাহিত্যে আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গিঠুগি। আজ শুনবেন এর পঞ্চম ও শেষ পর্ব। অধ্যায় ৯। সেই আটচালাকে পিছনে ফেলে সূর্য ওঠার আগেই ৭-৮ ক্রোশ পথ এনায়েতরা পাড়ি দিয়ে ফেলেছে। ভোরবেলায় তারা পৌঁছাল একটা ছোট গ্রামে। রাস্তার পাশে একটা কোমরের দোকান। খুব দ্রুত তারা এ পথ পাড়ি দিয়ে এসেছে। একটু জিরিয়ে নেয়ার জন্য এনায়েতরা দাঁড়াল। তাছাড়া কিছু খবর নেয়ার ব্যাপারও আছে। মোস্তফা গিয়ে ঢুকল সেই কোমরের দোকানে। তাকে সে জিজ্ঞাসা করল, এ পথে গতকাল কোনো ধুতি পুরানওয়ালা বাঙালি পথিকদের যেতে দেখেছ? তাদের সঙ্গে দুজন অস্ত্রধারী লোক আর গোটা ৫ খচ্চর আছে। আসলে আমরা ও দলেরই লোক, পথে পিছিয়ে পড়েছিলাম। কুমুর বলল, হ্যাঁ দেখেছি, গতকাল বিকেলে তারা এ পথ পেরিয়ে এগিয়েছে। তবে শুধু তারা ছিল না, সব মিলে ২ গণ্ড লোক ছিল, ২টো উটো ছিল। তার কথা শুনে চমকে উঠল মোস্তফা। তার মানে হাতির দাঁতের জিনিসের কারবারই মত বদল করে ঔরঙ্গাবাদ না গিয়ে ভোপালের দিকে যাচ্ছে। তাহলে এবার কি হবে? মোস্তফা বাইরে এসে এনায়েতদের খবরটা দিতেই চিন্তায় পড়ে গেল সবাই। জহরত ব্যবসায়ীদের পিছু ধাওয়া করে আসার পর শেষ পর্যন্ত কি শিকার ফসকে যাবে? যৌবনে এনায়েতরা একবারই এই বিন্ধ্যাচলের ৪০ জনের এক তীর্থযাত্রীকে ঝিরনি দিয়েছিল, কিন্তু সেবার তারা নিজেরাই সংখ্যায় ছিল ৭০ জন। এনায়েত, কাদের শেখ আর নারায়ণ দাসের ৩টে দল একত্রিত হয়ে কাজটা করেছিল, কিন্তু মাত্র ১৫ জনের দল নিয়ে তো আর এতজনকে ঝিরনি দেয়া যায় না। বেশ কিছুক্ষণ ছলা পরামর্শ করার পর দুর্গা আর এনায়েত দুজনেই বলল, এতটা পথ যখন ওদের পিছনেই এলাম, তখন আর কটা দিন দেখা যাক। এমনও হতে পারে নরসিংহপুর পৌঁছবার পরই হাতির দাঁতের কারবারি অন্য পথ ধরল। নরসিংহপুর থেকে বেশ কয়েকটা রাস্তা গেছে নানা দিকে। সেখান থেকে হাতির দাঁতের কারবারি হায়দ্রাবাদের পথেও তো যেতে পারে। তার পশ্চার বড় বাজার আছে সেখানে। সুতরাং আগের লক্ষ্যে আবার পথ চলতে শুরু করল সবাই। কিন্তু সামনেই যে তাদের জন্য এক অদ্ভুত ব্যাপার অপেক্ষা করছিল তা জানা ছিল না তাদের। তখন সূর্য প্রায় মাথার উপর। নিজেদের মধ্যে আলোচনা করতে করতে দ্রুত হাঁটছিল তারা। হঠাৎ এক পথের বাঁকেই যেন মাটি ফুঁড়ে তাদের সামনে উঠে এলো জনাদশেকের অশ্বারোহী। তাদের মাথায় পাগড়ি, হাতে বল্লম, পিতলের বকলেস আটা, কোমরবন্ধে তরোয়ার ঝুলছে। এনায়েতদের পথ আটকে দাঁড়ালো তারা। ব্যাপারটা কি? আসলে এ পথের অংশটা নেটিভ স্টেটের আওতাভুক্ত। এই লোকগুলো হলো সেই রাজা বা জমিদারের বরকন্দাজ। রাস্তার এ অংশে তাদের আইন বলবৎ। তারা পারানি হিসাবে এনায়েতদের কাছে দাবি করে বসল ১০০ টাকা। এনায়েত বলল, হুজুর, আমরা গরিব মানুষ, ১০০ টাকা কোথায় পাব? বরকন্দাজের সর্দার বলল, টাকা দিতে না পারলে চল, তাহলে ৩ দিন জন খেটে দিবি। দুর্গাপুজো আসছে, কাজকর্মের জন্য লোক দরকার। সেজন্য আসলে মাগনা মজুর খুঁজতে বেরিয়েছিল জমাদারের লোকজন। দুর্গা এনায়েতদের বেশভূষা দেখলে যে কোনো মানুষও বুঝতে পারবে ১০০ টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আসলে টাকা চাওয়া ওসিলা মাত্র। তারা মহলে ধরে নিয়ে যেতে চায় এনায়েতদের। এই ঘটনা যে সময়ের, তখন এক অরাজক পরিস্থিতি সারা দেশ জুড়ে। বাদশাহ বলে আমার রাজত্ব, জমিদার বলে আমার জমিদারি, আর কোম্পানি বলে আমি আইন। আর এই ৩ জনের জাতাকলে পড়ে নাবিশ্বাস উঠত নিরীহ পথিকদের। এনায়েতরা একবার ভাবল একটু দর কষাকষি করে কিছু টাকা তাদের হাতে ধরিয়ে দেয়, কিন্তু তাতেও বিপদ আছে। লোকগুলোর মনে সন্দেহ হবে, এত টাকা তাদের মতো চাষাভুষা লোকে কোথায় পেল। তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় শুরু করল এনায়েতরা, কিন্তু তাতে কাজ হল না। তাদের সঙ্গে কথা বলতে বলতে লোকগুলো একসময় দিনুকে লাথি মেরে মাটিতে ফেলে দিল। তারপর বল্লমের খোঁচা দিয়ে এনায়েতদের তাড়িয়ে নিয়ে চলল মহলের দিকে। রাস্তার ১ ক্রোশ দূরে মাঠের মধ্যে বিরাট এক জমিদার বাড়ি। জমিদার অবশ্য শহরে থাকেন, দুর্গাপুজোর সময় এখানে আসেন। নায়েব আর বরকন্দাজদের হাতেই বাড়িটার ভার। সিংহ দরজা দিয়ে এনায়েতদের বিশাল বাড়িটার ভিতরে ঢুকিয়ে বরকন্দাজদের সর্দার বলল, নায়েব জব্বলপুর গেছে, পরশু ফিরবে। তারপর তোদের নিয়ে যা করার তা করা হবে। পরশু? তার মানে ৩ দিন কয়েদ হয়ে থাকতে হবে এ বাড়িতে? তাহলে তো আর জহরত কারবারিদের ধরাই যাবে না। আলোচনায় বসল এনায়েতরা। শেষ পর্যন্ত ঠিক হল
সর্দার বরকন্দাজকে কিছু টাকা ঘুষ দিয়ে যদি মুক্তি পাওয়া যায় সে চেষ্টাই করতে হবে। কিন্তু লোকটাকে পাওয়া গেল না। এনায়েতদের খোয়ারে ঢুকিয়ে সে লোকটা তখন অন্যত্র চলে গেছে। আটকে রইল এনায়েতরা। লোকটা যখন ফিরল তখন মাঝরাত। অস্থির হয়ে এনায়েতরা শুধু হিসাব করে চলছে ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে কতটা পথ গেল। বরকন্দাজ ফিরে আসতেই এনায়েত আর দুর্গা গিয়ে ধরল তাকে। এনায়েত 25টা টাকা বার করে বলল, হুজুর, আপনি বরং এই টাকাটা রাখুন, আমাদের যেতে দিন, এই টাকার কথা আমরা কাউকে বলবো না। লোকটা ভেবে দেখল, নায়েব নাই, টাকাটা নিজেই আত্মসাৎ করা যাবে, নাইলে টাকাটা নায়েবের পেটেই যাবে। টাকাটা দিয়ে বরং ছেড়ে দেয়া যায় লোকগুলোকে। তাছাড়া আজ বিকেলে এদিকে কোম্পানির এক ঝাঁক ঘোড়সাওয়ারও এসেছে, বলা তো যায় না, হয়তো তারা এ জমিদারি দখল নিতে এসেছে। এরকম ঘটনা তো প্রায় ঘটে, কাজেই এই লোকগুলোর ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো। শেষ পর্যন্ত 30 টাকায় রফা হল। মুক্তি পেল এনায়েতরা। শেষ রাতে আবার সবাই পথে নামল। আর থামা নেই। জহরতের কারবারিদের থেকে আরও একদিন পিছিয়ে গেছে তারা। নিশ্চয়ই তারা এখন নরসিংহপুরের কাছাকাছি পৌঁছে গেছে। নরসিংহপুর ঢোকার মুখে 4-5 ক্রোশের একটা জঙ্গল আছে, চেনা পথ। এনায়েত, দুর্গা, মুস্তফা, দিনু বহুবার এ পথে আগেও এসেছে। বছর 5 আগে একবার তারা এক গোমস্তা আর তার 3 সঙ্গিনীকে ঝিরনি দিয়েছিল এই নরসিংহপুরের জঙ্গলে। 2টি টিপু শাহের রূপোর টাকা মিলেছিল তাদের কাছে। যে পথ তারা পিছনে ফেলে এসেছে, যে পথ ধরে তারা এগোচ্ছে, এই বিস্তীর্ণ পথে বহু বছর ধরে যাতায়াতের সুবাদে এনায়েতদের হাতের ছোঁয়ায় মাটির নিচে ঘুমিয়ে আছে বহু মানুষ। সেসব জায়গা বহু বছর পরে দেখলেও চিনতে পারে এনায়েতরা। চলতে থাকলো সবাই। সারাদিন ধরে চলতে চলতে এনায়েতের কেন যেন মাঝে মাঝে মনে হতে লাগলো এই যাত্রাপথে কেউ যেন আড়াল থেকে তাদের লক্ষ্য করছে, অথচ কোথাও কেউ নেই। চারপাশে সতর্ক দৃষ্টি রেখে চলছে এনায়েত। চলতে চলতে কোনো ব্যাপার সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াচ্ছে তারা। সামনে কোনো বিপদ নেই নিশ্চিত হলেই তবেই তারা এগুচ্ছে। এদিকে কাছে পিঠে কোথাও লোকালয় নেই। রাস্তার পাশে শুধু বিস্তীর্ণ ঝোপঝাড়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো। তারপরে হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়িয়ে পড়ল সকলে। রাস্তার পাশে নালা, অন্য পাশে জঙ্গল। কিছু দূরে সেই নালার ভেতর থেকে লাফিয়ে উঠে এলো বিরাট এক কেদো বাঘ। বাঘ দেখা গেছে, শুভ সংকেত। এনায়েত বলে উঠল, জয় মা ভবানী। দ্বিগুণ উৎসাহে চলতে শুরু করল সবাই। কিন্তু সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই আবার থমকে যেতে হলো সবাইকে। কিছু দূরেই নরসিংহপুরের জঙ্গল শুরু হয়েছে। একটা বাঁকের মুখে পৌঁছে এনায়েতরা দেখতে পেল জঙ্গলে ঢোকার মুখটাতেই জনাকড়ি লোক দাঁড়িয়ে আছে। এনায়েতদের থেকে বেশ দূরেই দাঁড়িয়ে তারা। ওরা কারা? পথিক, কোম্পানি বা জমিদারের লোক, নাকি তাদের মতোই কেউ? চট করে তাদের সামনে উপস্থিত হওয়া ঠিক হবে না। এনায়েতের গত দিনের অভিজ্ঞতা ভালো নয়। জমাদার বা কোম্পানির লোক হলে ফ্যাসাদে পড়তে হতে পারে। এদিকে অন্ধকার নেমে আসছে। আলোচনা করে এনায়েতরা ঠিক করল, তিলহায় মুস্তফা আগে আবসা আলোতে গা ঢাকা দিয়ে দেখে আসুক ব্যাপারটা কি। সেই মতোই মুস্তফা ঝোপের আড়াল দিয়ে এগিয়ে লোকগুলোর কাছাকাছি গিয়ে পৌঁছাল। জনাকুড়ি লোক, পরনে সাধারণ কাপড়, মাথায় পাগড়ি, খালি পা, সঙ্গে কিছু পুটলাপুটলিও আছে। তাদের দেখলে সাধারণ গরিব পথিক বলেই মনে হয়, ঠিক যেমন দেখতে লাগে মুস্তফাদের। কিন্তু তাদের মধ্যে 2টো লোককে দেখে বেশ অবাক হয়ে গেল মুস্তফা। লোকগুলোর মধ্যে একজন ফিরিঙ্গি, তার পোশাক অবশ্য একটু সাদামাটা, কোম্পানির লোক বলে তাকে মনে হয় না। আর একজন লোক নিয়ামত ভিটু, অর্থাৎ সম্ভ্রান্ত লোক বলেই মনে হয়। পরনে ফর্সা ধুতি পিরান, মাথায় পাগড়ি, পায়ে জুতো, তার হাতে একটা ছোট তোরঙ্গ আছে। ফিরিঙ্গি আর একজন বুড়ো লোক ফর্সা কাপড় পরা লোকটাকে কি যেন বোঝাচ্ছে, আর আঙুল তুলে জঙ্গল সংলগ্ন ফাঁকা জমির মধ্যে বিরাট একটা বটগাছের দিকে দেখাচ্ছে। কিছুক্ষণ পর ফিরিঙ্গি, নিয়ামত ভিটু সমেত পুরো দলটা সেই বটগাছ তলায় গিয়ে বসল। মোস্তফার দেখে মনে হলো দলটা সেখানে রাত্রিবাসের উদ্যোগ নিচ্ছে। কয়েকজন লোক চোলা জ্বালাবার জন্য মাটিও খুঁড়ছে। কিন্তু ওরা কারা? আড়াল থেকে সব দেখতে লাগলো মুস্তফা। অন্ধকার নামল সেই বন প্রদেশে। কিছুক্ষণের জন্য চারপাশ থেকে সব মুছে গেল। সেই সুযোগে মোস্তফা পৌঁছে গেল তাদের আরও কাছাকাছি। একটা মশাল জ্বলে উঠল গাছতলায়।
মোস্তফা দেখল সেই নিয়ামত ভিটু গাছতলায় বসে একজন লোকের সঙ্গে গল্প করছে, আর তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে সেই বুড়ো লোকটা। দলের অন্য লোকেরা ছড়িয়ে ছিটিয়ে নানা কাজকর্ম করছে। কিছুক্ষণের মধ্যে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে সেই ফিরিঙ্গিটা নিঃশব্দে দাঁড়ালো মাটিতে বসা তুরঙ্গওয়ালা লোকটার পিছনে। মুহূর্তের জন্য ফিরিঙ্গিটাকে দেখে মোস্তফার মনে হলো, আরে এ তো তাদেরই ছবি। তার সেই চিন্তাটা কয়েক মিনিটের মধ্যে বাস্তবে রূপ নিল। হঠাৎ বুড়োটা বলে উঠল, বাবুকে লিয়ে হুক্কা লাও। আর সঙ্গে সঙ্গেই ফিরিঙ্গিটার রুমালের ফাঁস চেপে বসল নিয়ামত ভুটুর গলায়। চারপাশ থেকে অন্যান্য লোকেরাও ছুটে এলো সেদিকে। কিছুক্ষণ ছটফটানি, তারপর শেষ হয়ে গেল লোকটা। ফিরিঙ্গি আর বুড়ো লোকটা এরপর তার দেহ ওর তোরঙ্গটা হাতড়াতে শুরু করল। অবাক হয়ে ব্যাপারগুলো দেখছিল মোস্তফা। হঠাৎ তার পিঠে কে যেন হাত রাখল। চমকে উঠে পিছনে তাকাতেই সে দেখতে পেল এনায়েত আর দুর্গাকে। মোস্তফার ফিরতে দেরি হচ্ছে দেখে তারাও চলে এসেছে সেখানে। তারাও মোস্তফার মতো ঘটনাটা দেখল। তাদের চোখেও বিস্ময়। ফিরিঙ্গি ঠগি, ব্যাপারটাতে কোনো ফাঁক নেই তো? কিন্তু তাদের চোখের সামনেই এরপর দেহটাকে তুলে নিয়ে গব্বায় ফেলা হলো। ঝপাঝপ মাটি ফেলা হতে লাগল সেই গর্তে। এনায়েতদের চোখের সামনেই কিছুক্ষণের মধ্যে মাটির নিচে হারিয়ে গেল নিয়ামত ভিটু। ফিরিঙ্গি সহ এ লোকগুলো যে ঠগি, এ ব্যাপারে কোনো সন্দেহর আর অবকাশ রইল না এনায়েতদের। এনায়েতদের এ পথ ধরে যেতে হলে এই ঠগি দলের সামনে দিয়ে যেতে হবে। লুকোচুরি খেলে কোনো লাভ নেই। তাছাড়া সামনের পথের হাল হকিকত অগ্রবর্তী জহরত ব্যবসায়ীদের সম্পর্কেও ওরা খোঁজখবর দিতে পারে। কাজেই এনায়েতরা তিনজন আলোচনা করে তাদের সামনে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নিল। নতুন ঠগিদের দলটা তখন কাজ সম্পন্ন করে সবে কবরটার উপর মাদুর বিছিয়ে খেতে বসেছে। এমন সময় জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে তাদের দিকে এগিয়ে গেল এনায়েতরা। তাদের দেখা মাত্রই খাওয়া ফেলে সতর্কভাবে উঠে দাঁড়ালো সবাই। এই তিনজন লোক তাদের কাজকর্ম দেখে ফেলেছে নাকি? প্রথমে কয়েক মুহূর্ত বিস্মিতভাবে দুই দলই পরস্পরের দিকে চেয়ে রইল। তারপর বুড়ো লোকটা আর তার পেছনের সেই ফিরিঙ্গিটা এনায়েতদের সামনে এসে দাঁড়াল। বুড়ো লোকটা সন্দিগ্ধভাবে জানতে চাইল, তোমরা পথিক? এনায়েত প্রথমে জবাব দিল, হ্যাঁ। তারপর একটু চাপা স্বরেই বলে উঠল, আউলে ভাই সালাম। কথাটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই বুড়ো আর ফিরিঙ্গিটার মুখের হাবভাব বদলে গেল। তারা বলে উঠল, আউলে ভাই রাম রাম। দুদলই স্বস্তির নিঃশ্বাস ফেলল এই সম্বোধনের পর। বুড়োটা এবার জিজ্ঞাসা করল, তোমরা কোথা থেকে আসছ? এনায়েত জবাব দিল, পূব থেকে। তবে আমাদের মধ্যে কিছু লোকের ঘর বাংলায়, আর কিছু লোকের ঘর উত্তরে। আমার নাম এনায়েত, তবে দলের লোকেরা আমাকে ফিরিঙ্গিয়া বলে ডাকে। ফিরিঙ্গিয়া, বেশ নাম, হাসল বুড়োটা। মশালের আলোতে বুড়োর পাগড়ির নিচ থেকে তার মুখমণ্ডল যতটা দেখা যাচ্ছিল তা দেখে এনায়েতের মনে হল এই লোকটার সঙ্গে আগে কোথাও যেন একবার দেখা হয়েছিল। এনায়েত বলল, তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। বুড়ো হেসে বলল, আমারও তো কেমন চেনা চেনা মনে হচ্ছে তোমাকে। আমার নাম ঝগড়ু সর্দার, বাস্তারের বাসিন্দা। এ পথে প্রতি বছর আসি। হয়তো চলতে চলতে কোনো এক সময় তোমার সঙ্গে দেখা হয়েছিল, এই যেমন হলো। হতে পারে। এনায়েতরাও তো কম দিন হলো না এ পথে আসছে। পথে বহুবার বহু ঠগি দলের সঙ্গে পরিচয় হয়েছে। বেশ কয়েকবার একসঙ্গে ২-৩ দল মিলে কাজও করেছে। হয়তো তেমন কোনো দলেও ছিল লোকটা। এনায়েত এরপর তাকালো ফিরিঙ্গিটার দিকে। তাকে দেখেই সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে এনায়েতরা। অবশ্য ফিরিঙ্গি থাকাটা অস্বাভাবিক কিছু নয়, তারা থাকেও। আর ম্যাকফান্সার আর গার্টারের দলগুলো তো চালায় ফিরিঙ্গিরাই। তবুও ঠগিদের দলে ফিরিঙ্গি একটু কম দেখা যায়। ফিরিঙ্গিটা যেন এনায়েতের দৃষ্টি দেখে তার মনের হাবভাব পড়তে পেরে বলল, কানপুর রেসিডেন্সিতে গোলন্দাজের চাকরি করতাম। নেশার যুগে সামান্য একটা ঝগড়া ঝামেলায় আমার দেশেরই এক ফিরিঙ্গি ক্যাপ্টেনকে ছুরি মেরেছিলাম ৭ বছর আগে। আমাকে ফোর্ট উইলিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল ফাঁসির জন্য। মাঝপথে পালালাম, তারপর ভিড়ে গেলাম এই ঝগড়ু সর্দারের দলে। এখন নিজেই ফাঁসি দিচ্ছি। আমার নাম হপকিন্স। নিয়ামত ভিটুর উপর আমার হাতের কাজটা সম্ভবত আড়াল থেকে দেখেছ? মোস্তফা বলল, হ্যাঁ দেখেছি, তোমার হাতের কাজ বেশ ভালো। ঝগড়ু সর্দার হেসে বলল, হপ সাহেব সঙ্গে থাকায় আমাদের বেশ সুবিধা হয়। লোকেরা চট করে সন্দেহ করে না। মাঝে মাঝে আমরা ওকে কোম্পানির লোক বলে চালিয়ে দিই।
প্রাথমিক পরিচয় সাঙ্গ হওয়ার পর কাজের কথায় ফিরে এলো এনায়েত। সে জানতে চাইল, এ পথে তোমরা কোনো বড় দল দেখেছ? 2টা উট, খচ্চর আর 23 জন লোক। একজন দাড়িওয়ালা মুসলমান আর 3 জন বাঙালি আছে। বন্দুকধারী 2টো লোকও আছে। আমরা সে দলটার পিছু ধাওয়া করে আসছি। ঝগড়ু বলল, হ্যাঁ দেখেছি তো, আজ ভোরেই তারা এ পথ ধরে গেছে। এতগুলো লোক পিছু নিলাম না। ওরা কারা? দেখে তো রইস আদমি বলে মনে হয়। এনায়েত বলল, হ্যাঁ রইস আদমি। বাঙালি 3 জন জহরত ব্যবসায়ী, ঢাকা থেকে আসছে। আর মুসলমানটা হাতির দাঁতের জিনিস বিক্রি করে। আমরা ওদের সঙ্গে রাতও কাটিয়েছি। জব্বলপুর থেকে 2টি দল আলাদা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন ওরা একসঙ্গে ভোপালের পথ ধরেছে। জহরত ব্যবসায়ীর কথা শুনেই ঝিলিক দিয়ে উঠল ঝগড়ু সর্দার আর ফিরিঙ্গির চোখ। বুড়ো ঠুগিটা এরপর বলল, কিন্তু ওরা তো তোমাদের চেয়ে সংখ্যায় বেশি, তোমরা ঝিন্নি দিবে কিভাবে? এনায়েত বলল, সেটাই তো সমস্যা। দেখি যদি নরসিংহপুর গিয়ে 2টো দল আলাদা হয়, সেই আশাতেই চলছি। হপ সাহেব এবার বলে উঠল, আমরা একসঙ্গে হলে কিন্তু সংখ্যায় ওদের বেশি হব। মানে হলো আমরা একসঙ্গে মিলে প্রায় 40 জন। বন্দুকধারী 2 জনকে কবজা করতে পারলেই আর সমস্যা হবে না। যাদের ঝিন্নি দেয়া যাবে না তাদের কোদালের কূপে শেষ করে দেয়া হবে। কথা শেষ করে সাপের মতো হিস একটা শব্দ করে উঠল ফিরিঙ্গিটা। প্রস্তাবটা মন্দ দেয়নি ফিরিঙ্গি। এনায়েত শুনেছে 100 লোকের দলকেও ঝিন্নি দিয়েছে ঠগির দল। ব্যাপারটা একটু দুঃসাহসিক হলেও অসম্ভব কিছুই নয়। আর শেষ পর্যন্ত যদি হাতের দাঁতের কারবারি আর ঢাকার দল একসঙ্গে ভূপালে যায়, তাহলে এনায়েতের দল একলা কিছুই করতে পারবে না। অতএব এনায়েত তাকালো দুর্গার দিকে। দুর্গা একটু ভেবে নিয়ে ঠগি সর্দার ঝগড়ুকে বলল, আমরা অনেক দূর থেকে দলটাকে পিছু ধাওয়া করছি। হক আমাদের বেশি। যদি ওদের পুরো দলটা থাকে, যা পাওয়া যাবে তার আধাআধি বখরা হবে। আর যদি শুধু ঢাকার দলটা থাকে, তবে 3 ভাগের 1 ভাগ তোমরা পাবে। রাজি? একটু ভেবে নিয়ে ফিরিঙ্গি আর ঝগড়ু সর্দার বলল, হ্যাঁ রাজি। সবাই একসঙ্গে বলে উঠল, জয় ভবানী। মোস্তফা ডাকতে গেল দলের অন্যান্য লোকদের। দুর্গা এনায়েতকে বলল, বাঘ যখন দেখা গেছে তখন বুঝতে পেরেছিলাম ভালো কোনো ব্যাপার অপেক্ষা করে আছে। কিছুক্ষণের মধ্যে এনায়েত আর ঝগড়ুর মিলিত দল রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল শিকারের পিছু ধাওয়া করতে। অধ্যায় 10। নেকড়ের পাল যেমন শিকারের পিছু ধাওয়া করে, জহরত ব্যবসায়ীদের খোঁজে তেমনই ছুটে চলল তারা। জঙ্গল পেরিয়ে ভোরবেলা তারা উপস্থিত হল নরসিংহপুর শহরের উপকণ্ঠের এক গ্রামে। সেখানে চলতি পথে এক সাপুরের সঙ্গে কথা বলে 2টো খবর জানতে পারল তারা। একটা খবর হল, গতকাল সন্ধ্যায় ব্যবসায়ীর দলটা নরসিংহপুর শহরে ঢুকেছে। আর দ্বিতীয় খবরটা হল, কোম্পানির অশ্বারোহী বাহিনীর একটা দলও নাকি গতকাল মাঝরাতে ঝড়ের বেগে এ পথ ধরে গেছে। তারা যাচ্ছে সগরে। সেখানে নাকি ভিলেরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে, তাই সেনা পাঠাচ্ছে কোম্পানি। নরসিংহপুরের কোম্পানির ব্যারাকও নাকি ফাঁকা, সগর নিয়ে ব্যস্ত কোম্পানি। খবর তাহলে এনায়েতদের পক্ষে অনুকূলেই, কিন্তু এনায়েতরা শহরে ঢুকবে না। ঠিক হলো মুস্তফা আর ঝগড়ু সর্দারের দলের মাধব জমাদার বলে একজন লোক শহরে ঢুকে ব্যবসায়ীদের দলের খবর নেবে, তারপর শহর ছেড়ে বেরিয়ে ভোপালে যাওয়ার রাস্তায় উঠবে। আর এনায়েত ঝগড়ুদের দলটা ঘুরপথে গিয়ে সে রাস্তায় অপেক্ষা করবে তাদের জন্য। সে মতোই কাজ হল। 2 জন শহরে ঢুকল আর এনায়েতরা অন্য পথ ধরল। চলতে চলতে এনায়েত ঝগড়ুকে বলল, ওরা আমার পরিচিত, কিন্তু আমাদের সঙ্গে তোমাদের এতগুলো লোককে দেখে আবার না সন্দেহ করে। ঝগড়ু তাকালো ফিরিঙ্গি ঠগির দিকে। ফিরিঙ্গি বলল, একটা উপায় আমি ভেবে রেখেছি। কিছুদিন আগে কোম্পানির এক ফিরিঙ্গিকে ঝিন্নি দিয়েছিলাম। তার পোশাকগুলো আমাদের কাছে আছে। সেই পোশাকে আমাকে বেশ মানাবে। তোমরা বলবে, সাহেব আমাদের এ পথ ধরে সগর নিয়ে যাচ্ছে কোম্পানির কাজের জন্য। যুদ্ধ বাঁধলে তখন সৈনিকদের খিদমত করার জন্য নানা লোকের দরকার হয়। সে কাজেই যাচ্ছি আমরা। এনায়েত তারিফ করল ফিরিঙ্গির বুদ্ধির। সত্যি ভালো সঙ্গী পেয়েছে ঝগড়ু সর্দার। এনায়েত ঝগড়ুকে এরপর একবার বলল, আমার শুধু বারবার মনে হচ্ছে তুমি আমার চেনা, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। ঝগড়ু সর্দার হেসে বলল, দুজনেই তো মা ভবানীর সেবক, কোথাও নিশ্চয় দেখা হয়ে থাকবে। আমার মনে পড়লে বলবো। শহরটাকে বেড় দিয়ে ভোপালে যাওয়ার পথের অন্য মুখটাতে পৌঁছে গেল দলটা।
কিছুক্ষণের মধ্যে মুস্তাফা আর মাধব জমাদার খবর নিয়ে এলো। বেশ ভালো খবর, হাতির দাঁতের কারবারি নাকি শহরেই রয়ে গেছে, আর ঢাকার ব্যবসায়ীরা ভোপালের এক মশলা কারবারির 5 জনের ছোট দলের সঙ্গে মাঝরাতে উঠে রওনা দিয়েছে এই রাস্তায়। মাধব জমাদার আবার কাজের খুঁজের ওসিলায় কোম্পানির কুঠির আশেপাশে ঘোরাঘুরি করে খবর নিয়ে এসেছে। সগরের গোলমালের ব্যাপারে কোম্পানির সবাই ভীষণ ব্যস্ত। এমনকি এ রাস্তায় কোম্পানির টহলদারি সেপাহীদের পর্যন্ত উঠিয়ে নিয়ে মজুত করা হয়েছে কুঠিতে। এনায়েতরা একটু বেশি উল্লসিত হলো খবরটা শুনে। ঝগড়ু আবার একটু বিমর্ষও হলো, কারণ লাভের ভাগটা তাদের কমে যাবে। এনায়েত তাকে আশ্বস্ত করে বলল, মা ভবানীর কৃপায় তেমন ভালো কিছু যদি পাওয়া যায় তখন নিশ্চয়ই তোমাকে খুশি করার ব্যবস্থা করব। তাছাড়া ওদের ঝিন্নি দেওয়ার পর আমরা একসঙ্গে কাজ করতে পারি। পথ আর পথিকের তো অভাব নেই এ দেশে। তার কথা শুনে ফিরিঙ্গি ঠগিটা হেসে বলল, ঠিকই বলেছ তুমি, ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করতে পারি। আমার অনুমান ওদের থেকে আমরা 3 প্রহর পিছিয়ে আছি। এখন কথা বলে সময় নষ্ট না করে পা চালিয়ে চললে আশা করি সন্ধ্যার মধ্যে আমরা ওদের ধরে ফেলে রাতের শেষে আবার নতুন শিকারের খোঁজে নামতে পারব পথে। তার কথার পর সময় নষ্ট না করে নেকড়ের দল আবার চলতে শুরু করল দ্রুত গতিতে। একবার বিশ্রামের জন্য থামেনি তারা। পথে 2-1 নিম্ন শ্রেণীর পথিকের সঙ্গে কথা বলে এনায়েতরা জানতে পারল তারা ঠিক পথে এগুচ্ছে। ক্রমশ ব্যবধান কমে আসছে শিকার ও শিকারীর মধ্যে। বেলা গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল। অবশেষে সূর্য ডোবার কিছু আগে এনায়েতরা দেখতে পেল তাদের। এ জায়গার আশেপাশে 5-7 ক্রোশের মধ্যে কোনো লোকালয় নেই। রাস্তার একপাশে দিগন্ত বিস্তৃত পতিত জমি, অন্যদিকে বড় বড় গাছে 3 দিকে ঘেরা জঙ্গল, তার মধ্যে একখণ্ড ফাঁকা জমি। দিনের শেষে সেখানে রাত কাটাবার উদ্যোগ নিচ্ছিল লোকগুলো, তাদের শেষ রাত। তাদের দেখা মাত্রই থমকে দাঁড়ালো সবাই। হ্যাঁ, 12 জন লোক, অসুবিধা হবে না। লোকগুলো এখনও তাদের দেখতে পায়নি। জহরত ব্যবসায়ীদের সামনে তারা কিভাবে উপস্থিত হবে সেই পরিকল্পনা আগেই হয়ে গেছে। একটা পুটলি থেকে পোশাক বার করা হলো। ফিরিঙ্গিটা পরে ফেলল জুতো সমেত সেই পোশাক। তাকে এবার সত্যি কোম্পানির উচ্চপদস্থ লোক মনে হচ্ছে। কে বলবে তার হাতের ছোঁয়ায় এনায়েতদের চোখের সামনেই একটা মানুষ কবরে চলে গেছে। জহরত ব্যবসায়ীদের কাছে যাওয়ার আগেই শেষ পরিকল্পনাটা এবার সেরে নিতে হবে। এনায়েত বলল, কে ঝিরনি দিবে? ঝগড়ু সর্দার বলল, শিকারটা যখন তোমাদের তখন তুমি ঝিরনি দিও, আর আঙ্গুসাও তোমরা পরিও। আমাদের লোকজন তোমাদের সঙ্গে থাকবে। তোমরা শিকারের গলায় আঙ্গুছা পরাবার পর তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলার জন্য। গাব্বাগুলো আমাদের লোকই খুঁড়বে। এনায়েত বলল, ঠিক আছে, তামুক লও। বলেই 2 প্রহরে ঝিরনি তুলব আমি। এনায়েত ঝগড়ুর দল চাপা সরে একবার বলে উঠল, জয় মা ভবানী। এরপর আড়াল ছেড়ে বেরিয়ে এগুলো লোকগুলোর দিকে। 3 গন্ডা লোকের দলটাকে তাদের দিকে আসতে দেখে প্রথমে ঘাবড়ে গেল লোকগুলো। বন্দুকধারী 2 জন তাদের দিকে বন্দুক তাক করল। মশলা ব্যবসায়ীদের একজন কোমর থেকে টেনে বার করল একটা ভোপালি কুকরি। এ লোকগুলো ডাকাত হলে মারার আগেই তাদের কয়েকজনকে খতম করে দিয়ে যাবে। জহরত ব্যবসায়ীদের দলপতি ভগবান দাস শক্ত করে আঁকড়ে ধরল তার হাতের ছুরিটা। একটা গুপ্তি লুকানো আছে ওর মধ্যে। কিন্তু এনায়েতদের দলটা কাছাকাছি যেতেই বেশ বিস্মিত হল জহরত কারবারিরা। আরে, পথের সেই লোকগুলো। আবার একজন সাহেবও আছেন। দলটার সামনে এনায়েত আর সেই সাহেব। এনায়েত আর ফিরিঙ্গিটা ভগবান দাসের সামনে গিয়ে দাঁড়াল। এনায়েত ভগবান দাসকে বলল, কোম্পানির সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। শুনেছেন তো, সগরে গোলমাল শুরু হয়েছে। সাহেব তাদের লোকজন নিয়ে ওখানে যাচ্ছেন। আমরা কাজের সন্ধান করছি জেনে আমাদেরও সঙ্গে নিলেন। আর ভোপালে যাব না, কাল একটু এগিয়ে সগরের রাস্তা ধরব। কোম্পানির পোশাক পরা ঠগিটা এবার গম্ভীরভাবে জহরত ব্যবসায়ীদের পরিচয় জানতে চাইলেন, যেন তিনি অজানা জায়গাতে। এই লোকগুলোকে দেখে বেশ সন্দিগ্ধ। লোকগুলোর সঙ্গে বন্দুক আছে, দিনকাল তো আর ভালো নয়। এনায়েত সঙ্গে সঙ্গে সাহেবকে আশ্বস্ত করার অভিনয় করে বলল, হুজুর, এরা রইস, ইমানদার ব্যবসায়ী, কোম্পানির লোকদের খুব সম্মান করে। আমরা এদের সঙ্গে পথ চলেছি, আপনি নিশ্চিন্তে এদের সঙ্গে রাত কাটাতে পারেন। তাদের কথা শুনে খুশি হলেন সাহেব, খুশি হল ঢাকার ব্যবসায়ীরাও। কোম্পানির সাহেব বলে কথা। ভগবান দাস সাহেবকে খাতির করার জন্য সঙ্গে সঙ্গে তার এক অনুচরকে
সাহেবের জন্য মাদুর আর তামাকের ব্যবস্থা করতে বলল। নিজের সম্ভ্রম বজায় রাখার জন্য সাহেব অন্যদের থেকে কিছুটা তফাৎ মাদুরের উপর হুকুতে হাত বসালেন। জহরত ব্যবসায়ীরা ও মশলা ব্যবসায়ীরাও বসল নিজেদের মাদুরে। তাদের কিছু লোক আর এনায়েতদের কিছু লোকও নিজেদের রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে অন্ধকার নামল রাস্তার পাশের সেই নির্জন বনে। চাঁদ উঠল এক সময়, খয়াটে ফ্যাকাশে আধ খাওয়া রুটির মতো একটা চাঁদ। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জহরত ব্যবসায়ীদের তাঁবুর বাইরে কয়টা মশাল জ্বালানো হয়েছিল, কিন্তু মশালের আলো অন্ধকার দূর করতে পারছে না। সেই ছোট্ট ফাঁকা জমিতে হেঁটে চলা মানুষগুলোকে মনে হচ্ছে যেন মানুষ নয়, অশরীরী অবয়ব মাত্র। সাহেব একইভাবে গাছের তলায় বসে আছেন। ফাঁকা জমিটার 3 দিকের জঙ্গলে জমাট বাঁধা অন্ধকার। খয়াটে চাঁদের আলো সেখানে প্রবেশ করছে না। ঝিঝি পোকার অবিশ্রান্ত কলতান ভেসে আসছে সেখান থেকে। চাঁদ ওঠার কিছুক্ষণ পর খাওয়া শেষ হলো সব দলেরই। চুলার আগুন নিভে দেয়া হলো। তাঁবু দুটোর সামনেই একটা ফর্সে বসল ব্যবসায়ীদের দল। সারাদিনে পথশ্রমে ক্লান্তি নিয়ে তাদের লোকজনও বসল সেখানে। দিনু আর ঝগড়ু সর্দারও সেখানে গিয়ে বসল। কিছু সময়ের মধ্যেই তাদের সঙ্গে গল্প জমিয়ে দিল দিনু। এনায়েত আর ফিরিঙ্গি ঠগিটা দুটো গাছের তলায় বসে। তাদের অন্যান্য লোকজনও এদিকে সেদিকে বসে বা দাঁড়িয়ে। প্রথম প্রহরে যখন শেয়ালের ডাক শেষ হলো, তখন তন্ময় হয়ে দিনুর গল্প শুনছে সবাই। বেড়ে চলল রাত। একসময় সারাদিনের পথশ্রমে ক্লান্তির হাই উঠতে লাগলো সবার। জহরত ব্যবসায়ীরা হয়তো আগেই তাদের তাঁবুতে চলে যেত, কিন্তু সাহেবটা একইভাবে গাছতলায় বসে আছে। তাকে বাইরে রেখে নিজেরা তাঁবুতে রাত কাটাবে, এ কাজটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না তারা। হাজার হোক, কোম্পানির ফিরিঙ্গি সাহেব বলে কথা। অজ্ঞাত ঢুলতে ঢুলতে দিনুর গল্প শুনে চলল সবাই। অর্ধেক লোক প্রায় তন্দ্রাচ্ছন্ন। বন্দুকধারীর দুজনও তাদের বন্দুকটা নামিয়ে রাখল। সঙ্গে যখন কোম্পানির ফিরিঙ্গি সাহেব স্বয়ং আছেন, তখন আর ভয় কি। এর মধ্যে জহরত কারবারি আর মশলা ব্যবসায়ীদের প্রত্যেকের পিছনে গিয়ে কখন যেন 2 জন করে লোক এসে দাঁড়িয়েছে। ভাবখানা এমন, তারা যেন গল্প শোনার জন্য দাঁড়িয়েছে। এনায়েত আর ঝগড়ু সর্দারের 1 জন করে লোক। মশালগুলো তখন নিবু নিবু হয়ে আসছে। মাঝে মাঝে কোথা থেকে যেন একখণ্ড মেঘ এসে ঢেকে দিচ্ছে চাঁদটাকে। নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে যাচ্ছে চারদিক। আর কিছুক্ষণের মধ্যেই দুপ্রহরের শেয়াল ডাকবে। এনায়েত এবার উঠে দাঁড়ালো, ফিরিঙ্গি সাহেবটাও উঠল। তারা 2 জন গিয়ে দাঁড়ালো বসে থাকা লোকগুলোর কাছে। শুধু তাদের পেছনে দাঁড়ানো লোকগুলো তাকালো এনায়েতের দিকে। এখন শুধু সংকেতের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই হলুদ রুমালে ফাঁস চেপে বসবে লোকগুলোর গলায়। এনায়েতের দিকে তাকিয়ে আছে দাঁড়িয়ে থাকা লোকগুলো। পাথরের মূর্তির মতো শেয়ালের ডাক শোনার জন্য কান খাড়া করে দাঁড়িয়ে আছে সে। শেয়ালের ডাক শুনেই ঝিরনি তুলবে। তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ফিরিঙ্গি ঠগিটা। হঠাৎ একখণ্ড মেঘ চাঁদকে ঢেকে দিল। চাঁদ মুখ তুললেই নির্ঘাত শেয়ালের পাল প্রহর ঘোষণা করবে। কিন্তু শেয়াল ডাকার আগেই অন্ধকারের মধ্যে সেই ফিরিঙ্গি ঠগিটা এনায়েতের বদলে অদ্ভুত এক ঝিরনি তুলে বলল, সেপাই রশি লাগাও। কি যেন একটা ঠান্ডা জিনিসের স্পর্শ লাগলো এনায়েতের পাজরে। চাঁদ মুখ তুলল আবার, কিন্তু তার সঙ্গে 3 দিকের জঙ্গলে জ্বলে উঠল মশালের আলো। শেয়ালও ডাকল, কিন্তু এনায়েতের ঝিরনি দেওয়া হলো না। অবাক হয়ে সে দেখল পাশে দাঁড়ানো ফিরিঙ্গি ঠগিটার পিস্তলের নলা তার পাজরে ছুঁয়ে আছে। দুর্গা, দিনু, মুস্তফা সবারই একই অবস্থা। ঝগড়ু সর্দারের প্রত্যেক লোকের হাতে পিস্তল, সেগুলো তাক করা তাদের দিকে। জায়গার যে দিকটা ফাঁকা সেদিকে ছুটবার চেষ্টা করল এনায়েতের দলের একজন, কিন্তু কিছুটা এগিয়েই বন্দুকের গুলিতে মুখ থুবড়ে পড়ল সে। জঙ্গলের ভেতর থেকে ফাঁকা জমি থেকে বেরিয়ে আসছে কোম্পানির অশ্বরাহী বাহিনী, আরও কিছু লোক। সগর যায়নি তারা। নির্দেশ মতো তারা অপেক্ষা করছিল এই বনে। তারা ঝটপট বেঁধে ফেলল এনায়েত ও তার সঙ্গীদের। কোম্পানির লোকগুলোর সঙ্গে একজনকে দেখে বেশ অবাক হল এনায়েতরা। আরে, এই লোকটাকেই তো কবর দিয়েছিল ঝগড়ু সর্দার আর ফিরিঙ্গিরা। এনায়েতরা 3 জন নিজের চোখে দেখেছে সে ঘটনা। মুর্দা লাশ জিন্দা হয় কিভাবে? ফিরিঙ্গি আর ঝগড়ু সর্দারই বা কে? মাথাটা যেন কেমন গুলিয়ে যাচ্ছে এনায়েতের। সেই ফিরিঙ্গিটাকে প্রশ্ন করল, কে তুমি? ফিরিঙ্গি হেসে জবাব দিলেন, আমার নাম ক্যাপ্টেন উইলিয়াম হেনরি স্লিম্যান। আজ থেকে অবশ্য আমার একটা নতুন নাম হলো ঠগি স্লিম্যান।
মশালের আলোতে এবার আলোকিত হয়ে উঠেছে জায়গাটা। জগরু সর্দার এবার এগিয়ে এসে এনায়েতকে বলল, আমাকে চিনতে পারছেন? এনায়েত জবাব দিল, না। বড় লোকটা বলল, ঠিকই ধরেছিলে তুমি। আমার সঙ্গে আগে একবার তোমার দেখা হয়েছিল, বহু বছর আগে, কলকাতার কালীঘাটের মন্দিরে। সেবার আমি মায়ের কাছে ছাগল বলি দেবার পর তুমি আমাকে আস্ত একটা রূপুর টাকা দিয়েছিলে, মনে পড়ে? এনায়েত হতবাক। এরপর বুড়ো বলল, আমার আরও একটা পরিচয় আছে। এ পথে আসার সময় গোহাটার পাশে বটতলায় যাকে তোমরা শুয়ে দিয়ে এসেছিলে তার বাবা। এই বলে একটা ছুরি বার করে বৃদ্ধ সেটা এনায়েতের পাজরে বসিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু স্লিমান তাকে নিরস্ত করল। 2 প্রহরের শেয়াল ডাকা রাতে নরসিংহপুর জেলার এই অখ্যাত বনপথে যে কুনাট্যের জবনিকাপাত হল, তার পেছনে যে ইতিহাসটা আছে তা জানা দরকার স্লিম্যানের। এনায়েত ইতিহাসের জীবন্ত সাক্ষী। পরদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জবলপুরের দিকে যাত্রা শুরু করল দলটা। যে হাতে এনায়েত ওরফে ফিরিঙ্গিয়া তার হলুদ রুমালের ফাঁসে 900 জনের বেশি মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছে এদেশে পথে প্রান্তরে, তার সেই হাত আজ দড়ি বাঁধা। সেই দড়ি ধরে ঘোড়ার পিঠে চলছেন গর্বিত এক নায়ক, ঠগি স্লিম্যান। কুঠিতে ফিরে প্রথমে তাকে ঝগড়ু সর্দার ওরফে পঙ্গুয়ার জন্য ক্ষতিপূরণ আর সঙ্গে বাজিকরের হাতে পুরস্কার তুলে দিতে হবে। যারা 2 জন সঙ্গে না থাকলে কোনো দিনও উন্মোচিত হতো না কুয়াশাবৃত এই ভয়ঙ্কর ইতিহাসের আবরণ। পরিশিষ্ট ঠগি স্লিম্যান। এই নামে স্লিম্যান বিখ্যাত হয়েছিলেন পরবর্তীকালে। ইতিহাসের কুখ্যাততম হত্যাকারী ফিরিঙ্গিয়া ওরফে এনায়েতের দলের বেশ কিছু সদস্যের ফাঁসি হয়। রাজসাক্ষী হওয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয় এনায়েতের। স্লিম্যান কৌশলে তাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং তার সাহায্যে ঠগি নিধনযজ্ঞে নামেন তিনি। কোম্পানি তাকে ঠগি ও ডাকাত দমন বিভাগের কমিশনার নিযুক্ত করেন। এনায়েতের সহায়তায় 1835 থেকে 1839 খ্রিস্টাব্দ এই কয়টা বছরের মধ্যে 1400 ঠগির গলায় ফাঁসির দড়ি পরান। উল্লিখিত কাহিনীর অংশ ঐতিহাসিকভাবে সত্য, কিছুটা কল্পনা আর কিছুটা লোককথা। তথ্য প্রমাণে কষ্টিপাথরে বিচার করা কোনো ঐতিহাসিক প্রবন্ধ নয়। এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত নিছক একটি উপন্যাস মাত্র। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠগি। আজ শুনলেন শেষ পর্ব।